আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এরই মধ্যে কিন্তু মুশফিকুর রহিম রিটায়ারমেন্টে চলে গেছেন। মুশফিকুর রহিম কে আসলে? তিনি কি করেছেন বাংলাদেশের জন্য? এ ব্যাপারে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। কারণ তাকে নিয়ে আমি যতগুলো সংখ্যাই বলব, তার সেঞ্চুরি হোক, হোক তার 50, হোক তার 50 নিচে যে ইনিংসগুলো বা যে ইম্প্যাক্টফুল ইনিংসগুলো সে বাংলাদেশের জন্য খেলেছে, এ ব্যাপারে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। কারণ এ ব্যাপারে কথা বলাটাই তাকে কিন্তু ছোট করা হবে। আপনি ২০০৭ সাল থেকে শুরু করেন, ২০১১ সালের কথা বলেন, ২০১৩ হোক, সেটা ২০১৫, ১৭, ১৯, ২৩ পারে হয়ে কিন্তু এখন ২০২৫ সাল, ১৭টা বছর বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে গেছেন মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলের তকমাটা কিন্তু উনি পেয়েছেন। মিডল অর্ডার ব্যাটসম্যান, উইকেট কিপিং ব্যাটসম্যান, অনেক স্মৃতি রয়েছে আমাদের তাকে ঘিরে, অনেক কিন্তু স্যাক্রিফাইস উনি করেছেন। উনি এখনো কিন্তু আমার সেই কথাগুলো মনে পড়ে। এশিয়া কাপে তামিমের সাথে কিন্তু একাই বাংলাদেশকে ম্যাচটা জিতিয়েছিলেন। সব কিছু মিলিয়ে আমি আগে বলেছি যে কোনো সংখ্যা নিয়ে আমি তার ব্যাপারে কথা বলতে চাই না। কতগুলো শতক তিনি করেছেন, কোন ম্যাচে কোন পরিস্থিতিতে সে রান করেছেন, এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমি একটু ভিন্ন দিক নিয়ে কথা বলতে চাই। শেষটা আসলে এমন না হলেও পারতো। পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব কিন্তু এখন রিটায়ারমেন্টে চলে গেছে। সাকিব আল হাসানকে আমি ধরছি না, কারণ উনি এখনো রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট দেননি। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালের পরে কিন্তু মুশফিকুর রহিম ওয়ানডে থেকে বিদায় নিলেন। বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট যে ফরম্যাটটা, আমরা টি-20 বা টেস্টে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারি না, ওয়ানডেতে কিন্তু আমরা এখন পর্যন্ত সেরা 6-এ উঠে এসেছিলাম। সো আমি ওয়ানডেটাকে একটা রেফারেন্স হিসাবে ধরছি। সে ওয়ানডে ফরম্যাট থেকে বাংলাদেশের পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডবের বিদায়। মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আপনি যদি ২০০৭ সালে ফেরত যান ভারতের এগেনস্টে, সেই ইনিংসটা থেকে শুরু করে সেই কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে রাওয়ালপিন্ডিতে মুশফিকুর রহিমের শেষ খেলা। সবকিছু মিলিয়ে কেমন ছিল তার জার্নি। ১৭টা বছর সে বাংলাদেশকে সার্ভিস দিয়েছে। এগুলো বিশ্লেষণ করলে হয়তো বিভিন্ন ম্যাচ পরিস্থিতিতে বিভিন্ন রকমভাবে বের করা যায়, বাট শেষটা যেমন হয়েছে আসলে কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। আপনি শেষটার দিকে যদি একটু তাকান, মুশফিকুর রহিম কিন্তু শেষ ইনিংসগুলোতে, আপনি যদি শেষ 5টা ইনিংসের কথা বলেন বা শেষ 10টা ইনিংসের কথা বলেন, সে একদম অফ ফর্মে চলে গিয়েছিল। একটা ডিপ্রেশন তার ভিতরে ছিল, একটা আক্ষেপ তার ভিতরে ছিল, সেই সাথে বাইরে কিছু চাপও কিন্তু ছিল। এখন আপনি যখন 17 বছরে ক্রিকেট খেলবেন, আপনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে এক্সপিরিয়েন্সড মিডল অর্ডার কিন্তু বাংলাদেশের ছিল। সেখানে কিন্তু সুপার ফ্লপ। ইন্ডিয়ার সাথে 0 রানে ফেরার পরে সে কিন্তু নিউজিল্যান্ডের সাথে মাত্র 2 রান করে ফিরেছে। সো সবকিছু মিলে একটা চাপ তার উপরে ছিল। স্টিফেন স্মিথ কিন্তু এখান থেকে রিটায়ারমেন্টে চলে গেছে। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে সেন্ট্রাল কন্ট্রাক্টে রেখে শামীম হোসেন পাটোয়ারিকে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা হয়নি। এটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে। 2027 বিশ্বকাপে কি মুশফিকুর রহিম থাকবেন কিনা, এটা একটা প্রশ্ন ছিল। সবকিছু মিলিয়ে যে চাপটা তার উপরে ছিল, সে কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে। আমি মনে করি আরো আগেই হয়তো তার রিটায়ারমেন্টটা নেওয়া উচিত ছিল। তার চেয়ে বড় কথা, হয়তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, হয়তো বা জহুরাজের ক্রিকেট স্টেডিয়াম, বাংলাদেশের মাঠেতে, বাংলার মাঠ থেকে হয়তো তার বিদায় নেওয়া ছিল। এভাবে ফেসবুকে এসে মুশফিকুর রহিম 16-17 বছরের ক্রিকেটীয় ক্যারিয়ার একটা স্ট্যাটাসের মাধ্যমে আসলে বিদায়টা তার মতো ক্রিকেটারে, তার মতো কিংবদন্তির আসলে মানায় না। এখন সমস্যাটা আসলে কোথায় হচ্ছে? আসলে আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, যে ধরেন আপনি একটা গাড়ির ড্রাইভার, আপনি অ্যাক্সিলেটর চাপলে কিন্তু গাড়ির সামনের দিকে যাবে, কিন্তু আপনার গন্তব্যটা কতটুকু আপনাকে কিন্তু সেটাও মাথায় রাখতে হবে। বাংলাতে কিন্তু একটা প্রবাদ আছে, আসলে শেষ ভালো যার, সব কিন্তু ভালো তার। শেষটা কিন্তু আসলে বাংলাদেশের 5 তুর্কির কারোরই কিন্তু ঠিক মতো হচ্ছে না। বাংলার পঞ্চ পাণ্ডবের কারোরই কিন্তু শেষটা এখন পর্যন্ত আমরা ভালো দেখিনি। হোক সেটা মাশরাফি বিন মুর্তজা, হোক সেটা তামিম ইকবাল, 3 নম্বর পজিশনটা কিন্তু মুশফিকুর রহিমের। আসলে আপনি কোন ফর্ম থেকে বা আপনার পারফরমেন্সটা কেমন রয়েছে, আপনার ফর্মটা কেমন রয়েছে, আপনার কারেন্ট ফর্ম থেকে আপনারা কেন বিদায় নিতে চাচ্ছেন না, আপনারা কেন বিদায় নিতে পারছেন না, এটার জন্য যেমন ক্রিকেট বোর্ড দায়ী, ঠিক সেরকম আমি কিন্তু প্লেয়ারদের উপর একটু দোষ দিতে যাচ্ছি। কারণ প্লেয়াররা যখন পিক ফর্মে থাকছেন, তারা কিন্তু খেলাটাকে বিদায় বলে দিতে পারছেন। আসলে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনার কিন্তু সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনাকে আপনার জায়গাটা কিন্তু চিরস্থায়ী নয়, আপনাকে কিন্তু জায়গাটা ছেড়ে দিতে হবে। আপনি যদি নিজের মন মানসিকতাটাকে ঠিক করে, নিজের মাইন্ডসেটটাকে ঠিক করে আপনি যদি সম্মানের সাথে বিদায় নিতেন, হয়তো মুশফিকুর রহিমকে নিয়ে আমরা আরো ভালো কিছু রচনা বলতে পারতাম, আরো ভালো কিছু হয়তো বলতে পারতাম। বর্তমানে আপনি ফর্মহীন হয়ে গেছেন, আপনি একদম
দলের জন্য, সত্যি কথা যদি আমি বলি, দলের জন্য কিন্তু একটা বোঝা হয়ে গেছেন। আপনি যদি রোহিত শর্মার দিকে তাকান, আপনি যদি বিরাট কোহলির দিকে তাকান, আমি একটু রেফারেন্স দিয়ে তাদের সাথে কথা বলতে চাই। গত টি-20 বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা কিন্তু খেলা থেকে অবসর নিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত ভারত কিন্তু সেমিফাইনাল পারে, সে কিন্তু ফাইনালেও চলে গেছে। হয়তোবা ফাইনালটা খেলার পর তাদের পিক ফর্মে থেকে তারা হয়তো ক্রিকেটটাকে বিদায় বলবে। এটাই আসলে অবসর নেওয়ার সময়, যাতে মানুষ আপনাকে নিয়ে আফসোস করে, মানুষ যাতে বলে আসলে এমন একটা প্লেয়ার ছিল যে বাংলাদেশের স্তম্ভ, বা বাংলাদেশের হয়ে বাংলার জার্সি গায়ে দিয়ে, লাল সবুজের জার্সি গায়ে দিয়ে সে কিন্তু মাঠে দাঁড়িয়ে পুরো খেলার মোড়টা ঘুরে দিতে পারতো। আপনারা কিন্তু সেই জিনিসটা করতে পারছেন না। আমার আসলে, আমি আগেই যে জিনিসটা বলেছি, আসলে তার স্ট্যাটস নিয়ে কথা বলা বা তার নাম্বার নিয়ে কথা বলা, এগুলো আমি করতে যাচ্ছি না। এগুলো হয়তো আপনারা অন্যান্য টিভি চ্যানেল বা যারা রয়েছেন বা অন্যান্য মাধ্যমগুলোতে হয়তো আপনারা সেটা দেখবেন। আমি তার বিদায় টেনে কথা বলতে চাচ্ছি। কিংবদন্তির বিদায়গুলো আসলে এভাবে না হলেও কিন্তু পারতো। মুশফিকুর রহিমকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।